হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমরা একটু ওয়েট করব যে সবাই আসবে কি আসবে না, এটার জন্য না হয় 2-3 মিনিট মানে অল্প কয়েক সেকেন্ড একটু ওয়েট করি। ফাহিম ভাই আসসালামু আলাইকুম, তাসফিন আসসালামু আলাইকুম, আদনান আসসালামু আলাইকুম। আই ক্যান সি যে আজকে আমাদের ডিসকাশনটা হবে হচ্ছে স্টার্টআপ লিডারশিপ নিয়ে। স্টার্টআপ লিডারদের জীবন কিরকম এটার অর্ধেকটা অলরেডি রিফ্লেক্টেড। আমি এবং আদনান অলরেডি রাস্তায়, আর ফাহিম ভাই মাত্র মনে হয় ঢুকলেন, তাই না, গাড়ি থেকে, রাইট? Absolutely. Absolutely. But আমরা যেটা বুঝতে পারছি, যেটা নিয়ে কিছুক্ষণ আগে শরীফ ভাই বলছিলেন, ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম. We are going to come up with leadership summit from Bangladesh Brand Forum on 5th of November. কিন্তু সেখানে পৌঁছানোর আগে in the next 4 to 5 weeks we intend to hold multiple dialogues, এই ধরনের আজকের মতো ডায়ালগ সেক্টর ধরে ধরে। আজকেরটা যেমন স্টার্টআপ দিয়ে, এবং this is the first one and this is the one with the startups. So startups কে দিয়ে স্টার্টিং করা আর কি। লিডারশিপের জন্য অন্যান্য সেক্টরেও লিডারশিপ নিয়ে আলোচনা হবে প্রত্যেকটা সেক্টরে। আজকের আলোচনা থেকে আমরা যেটা বোঝার চেষ্টা করব যে how is the startup space going to develop its leadership, or whether we are ready for the next challenges which are coming on not. এটা একটা। আরেকটা হচ্ছে যে what are the any pro tips that people like Fahim Bhai, Adnan Bhai, Tasfin, you can give us in building leadership. The number হচ্ছে obviously we need to understand যে total space টাতে কিরকম মানে রিসোর্সেস কিরকম আছে, এবং এই রিসোর্স থেকে সিএক্সও সুটে নিয়ে আসার যে গ্রাজুয়েশনটা, সেটার জন্য হাউ মাচ উই আর রেডি এন্ড কতদূর আমরা যেতে পারছি, এই বিষয় নিয়ে আজকে আমরা একটু আলোচনা করবো। টেন্টেটিভলি প্লাস মাইনাস 45 মিনিটস এর মতো আলোচনা হবে বলে আমরা আশা করতে পারি। আমি সংক্ষেপে পরিচয় করাই দিই, তারপরে একজন একজন করে আপনারা নিজেদের সম্পর্কে বলতে পারবেন। আমাদের ভিতর সবচেয়ে প্রথম পরিচয় করা হবে ফাহিম ভাই, ফাহিম মাশরুর ভাই, পিডি জগতের প্রতিষ্ঠাতা, আজকের দিনের প্রতিষ্ঠাতা, টাইগার কি জানি ডেলিভারি টাইগার, রাইট, ডেলিভারি টাইগারের প্রতিষ্ঠাতা। কিন্তু ফাহিম ভাইকে আমরা যে কারণে অনেক বেশি ভালোবাসি সেটা হচ্ছে উনি হচ্ছেন স্টার্টআপ ইন্ডাস্ট্রিতে আমাদের জন্য is for many of us including me আমাদের জন্য মেন্টর হিসেবে কাজ করেছেন, বা মানে তিনি আমাদেরকে সাহায্য করেছেন, এবং কমিউনিটিটাকে একসাথে রাখার জন্য যে সকল কাজ করা যায়, সমস্ত ইন্ডাস্ট্রিটাকে একসাথে তৈরি করার জন্য যে সকল গঠনমূলক কাজ করা যায়, সেগুলোর জন্য ফাহিম ভাই কাজ করে আসছেন। ফাহিম ভাই কিছু অ্যাড করতে চান? নো, ইটস ওকে। আপনার পরিচয় সম্পর্কে না, আমার মনে হয় আমরা আলোচনার মধ্যে হয়তো কিছু কিছু ব্যাপার চলে আসতে পারে। লেট আস স্টার্ট দ্য ডিসকাশন উইথ আদার্স ইন্ট্রোডাকশন। তাসফিন হচ্ছে আমাদের এখানে একটা ব্যালেন্স নিয়ে আসলো, যে আমাদের এখানে সবাই হচ্ছে মানে লোকাল অ্যাজ ওয়েল অ্যাজ ফরেন ফান্ডেড স্টার্টআপের একটা ব্যাপার আছে। সো তাসফিন ইজ ফ্রম দারাজ. He is also fairly well known. He comes from a corporate background and then came to the startup background. Tasfin is the COO of Daraz, as well as he's the managing director of hungrynaki.com, if I'm not mistaken, right, Tasfin? Yes. You want to add anything? No, as you said, so I'm basically a hardcore telco guy, all my 12 years plus. Then it's been 4 years for me in startup ecosystem. It's challenging, but I'm enjoying a bit of it. And I hope to remain in this sector for a few more years at least. Adnan is the co-founder of Sheba XYZ. Adnan is also interestingly, his background is in telco. Adnan একটা সময় জিপিতে ছিল, জিপি থেকে বেরিয়ে চাকরি বাকরি ছেড়ে বলছে মাথায় ভূত চাপছে, আমি একটা স্টার্টআপ দিই। আজকে কার জন্য একটা বলছিলাম যে all startup CEOs must have some bit of craziness in them. আদনানও, I must comment যে আদনানও ইন্ডাস্ট্রিটাকে একসাথে গ্রো করার জন্য he has worked hard to the point যেখানে সে প্রয়োজন হলে স্টার্টআপের সিইওদেরকে একসাথে, ফাউন্ডারদেরকে একসাথে নিয়ে সে সকালবেলা শনিবারে হাঁটায় আমাদেরকে,
এরকম আমরা দেখতে পেয়েছি। সো আদনান, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এনিথিং? থ্যাংক ইউ জিশান ভাই, আসসালামু আলাইকুম সবাইকে। আমার ছোট্ট ইন্ট্রোডাকশনের মধ্যে হচ্ছে আমার এখন পর্যন্ত 18 বছরের কেরিয়ার। 11 বছর হচ্ছে গিয়ে টেলকোতে, আমি গ্রামীণ ফোন ছাড়াও নোকিয়া, এরিকসন এবং কিউবিতে কাজ করছি। বাংলাদেশের 2টা টেলকোকে আমি লঞ্চিং টিমে ছিলাম, আর 7 বছর হচ্ছে স্টার্টআপে। বাকিটা ইনশাল্লাহ কথা হবে আজকে। ধন্যবাদ। ইনশাআল্লাহ। আমার নাম জিশান কিংশুক হক। স্টার্টআপে আমার পরিচয় হচ্ছে I co-founded Sindabad.com, and Alhamdulillah, I took an exit last year from Sindabad.com. Currently, I am busy into many things, including another startup where I have just joined as a director in director. আমরা আজকের তো লিডারশিপ সামিট নিয়ে আলোচনা করছি। I will be moderating the session. আমি সরাসরি কোয়েশ্চেনে চলে যাই, আমার মনে হয় সময় না নিয়ে। I will start with Fahim bhai. Fahim bhai, let us start from a generalistic point of view. যে বাংলাদেশের কনটেক্সটে, and I repeat, বাংলাদেশের কনটেক্সটে স্টার্টআপ সিনারিওতে লিডারশিপের চ্যালেঞ্জেস আপনি কি কি দেখেন? সো আমরা প্রথমে সবার কাছ থেকে একটা একটা করে কোয়েশ্চেন নেব 5 মিনিটের জন্য। সো আইল স্টার্ট উইথ ইউ। বাংলাদেশের কনটেক্সটে স্টার্টআপ চালানোর ক্ষেত্রে লিডারশিপে আপনি চ্যালেঞ্জেস কি কি দেখেন? ধন্যবাদ জিসান। প্রথমেই সবচেয়ে কঠিন প্রশ্নটা বোধহয় আমাকে করলাম, বিকজ লিডারশিপ চ্যালেঞ্জ ব্যাপারটা নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক জিনিস নিয়ে কথা বলতে হবে। বাট আমি আসলে খুব আমার হয়তো ব্যক্তিগত পার্সপেক্টিভটাই বেশি তুলে ধরবো অল্প সময়ের মধ্যে, যেহেতু আমি চাই আসলে অন্যরাও এই ব্যাপারে তাদের ইনপুট দিতে পারে। আমার কাছে মনে হয় যে আমাদের স্টার্টআপ পার্সপেক্টিভ নিয়ে যখন কথা বলি, পার্টিকুলারলি ইয়াং স্টার্টআপ ফাউন্ডার যারা আছে, যারা হয়তো গত 5-7 বছর ধরে কাজ শুরু করেছে, তারা কিন্তু আসলে স্টার্টআপের ওরিয়েন্টেশন বলি বা ওভারঅল ভিসি ইকোসিস্টেম যদি বলি, আমি অনেক ক্ষেত্রেই গ্লোবাল পার্সপেক্টিভ থেকে ব্যাপারটা দেখে। কারণ আসলে আমাদের যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে বিভিন্ন পাবলিশ ম্যাটেরিয়াল বলি বা অনলাইন ম্যাটেরিয়ালস বলি, আমরা কিন্তু বাংলাদেশি স্টার্টআপ মুভমেন্টটা ফ্র্যাঙ্কলি যদি বলি, কিছুটা হলেও গ্লোবাল বাইরের এক্সাম্পল গুলো, পার্টিকুলারলি ইন্ডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ইভেন টু সাম এক্সটেন্ট সিলিকন ভ্যালি, এই সকল কোম্পানির স্টার্টআপ গুলি দেখি আসলে আমাদের লোকাল ফাউন্ডার্সরা গেট মোটিভেটেড টু গেট ইনটু দিস থিং। সেই জায়গাটাতে প্রথমেই যেই ধাক্কাটা আমার কাছে মনে হয় আমাদের বেশিরভাগ স্টার্টআপ ফাউন্ডার্সরা পায়, সেটা হচ্ছে যে অন্যান্য কান্ট্রির স্টার্টআপ ইকোসিস্টেম আর আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমের মধ্যে সব একটা বেশ বড় ধরনের পার্থক্য কিন্তু আছে। মানে এটা যারা কাজ করছে সবাই এভরিডে ফিল করে, কিন্তু এই ফিলটা করে আসলে সে যখন অলরেডি একটা কোনো স্টার্টআপ ফাউন্ড করলো তারপর থেকে। তার আগে কিন্তু আসলে ব্যাপারটা বোঝা যায় না। আগের কিন্তু মাচ মোর বুকিশ থিওরিটিক্যাল পার্সপেক্টিভে থাকে। যেমন একটু উদাহরণ দিই, যেমন সে ইন্ডিয়া বলি বা ইভেন লাইক সিলিকন ভ্যালি যদি বলি, স্টার্টআপের ক্ষেত্রে দেখা গেছে যে এই দুইটা মার্কেটেই ভিসিরা বা ভেঞ্চার ক্যাপিটালিস্টরা কিন্তু স্টার্টআপের পিছনে পিছনে ঘুরে। আমাদের দেশে কিন্তু ব্যাপারটা সবসময় উল্টা হয়। আমাদের দেশে আসলে কোন স্টার্টআপের পিছনে ভিসি ঘুরে ব্যাপারটা খুব রেয়ার কেস। একেবারে হয় না তা না, বাট আমাদের ক্ষেত্রে ভিসিরাই সরি স্টার্টআপ ফাউন্ডাররাই বিভিন্ন জায়গায় ভিসিদের পিছনে পিছনে ঘুরতে হয়, বিকজ ভিসি মানি ইজ ভেরি স্মল এবং স্টার্টআপ এন্ড ভিসি অ্যাকচুয়ালি গোজ হ্যান্ড ইন হ্যান্ড। এটা আদনান আরো ভালো বলতে পারবে। তো সেইটা একটা বড় পার্থক্য এবং আমার কাছে মনে হয় যে প্রচুর স্টার্টআপ ফাউন্ডার্সরা প্রথমেই এই ধাক্কাটা খায় যে লাইক ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে আমরা অন্যান্য কান্ট্রিতে দেখি যে স্টার্টআপের ক্ষেত্রে পলিসি লেভেলে বেশ কিছু সাপোর্ট দেওয়া হয়। আমি ট্যাক্স সাপোর্ট বলি বা ডিফারেন্ট টাইপ অফ ইনভেস্টমেন্ট সাপোর্ট বলি। অন্যান্য কান্ট্রিতে দেখা যায় যে আমি যদি সিঙ্গাপুরের কথা বলি বা ইভেন ইন্দোনেশিয়া বা ইন্ডিয়াতে, আমরা দেখি যে সবসময় সরকারের পক্ষ থেকে, স্টেটের পক্ষ থেকে প্রচুর স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়, যেটা নর্মাল কর্পোরেটরা যেই জিনিসটা পায় তার থেকে অনেক বেশি সুবিধা স্টার্টআপ ফাউন্ডার্সরা বা স্টার্টআপ কোম্পানিগুলো আর্লি লেভেলে পেয়ে থাকে। বাংলাদেশে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাপারটা আরো উল্টা। বাংলাদেশে স্টার্টআপের জার্নিটা শুরুই হয় কিভাবে ট্রেড লাইসেন্স করতে হবে এবং সেটা কত ডিফিকাল্ট হয়ে যায়, একটা কোম্পানি রেজিস্ট্রেশন করতে হয় কত ডিফিকাল্ট হয়ে যায়। প্রথমেই ইনকাম ট্যাক্স, ভ্যাট, এই কমপ্লায়েন্স গুলো এত বেশি স্টার্টআপ ফাউন্ডারদের মাথার উপরে
আর্লি স্টেজে থাকে, যেটা আসলে আমরা বাইরে দেখি না। বাইরের স্টার্টআপ ফাউন্ডাররা প্রথম 4-5 বছরে কমপ্লায়েন্স ইস্যু বা ট্যাক্স, ভ্যাট, এই লিগাল কমপ্লায়েন্স ব্যাপারটা নিয়ে আসলে তাদের চিন্তা করার প্রয়োজনই হয় না। দে আর অ্যাকচুয়ালি মাচ মোর ফোকাসড অন লাইক প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এমভিপি, এই ব্যাপারগুলিতে। কিন্তু আমাদের এখানে স্টার্টআপ ফাউন্ডাররা প্রথমেই থেকেই আসলে ওই বেড়াজালে কিন্তু চলে আসে। তো এই দুইটা পার্সপেক্টিভ আমি এখন বলবো। আর ওভারঅল অফকোর্স দের আর আদার ইস্যুস লাইক হিউম্যান রিসোর্স একটা বড় ব্যাপার। আমাদের দেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন স্টার্টআপ কোম্পানিগুলো ফেস করছে যে লাইক তাদের রিসোর্স কনস্ট্রেইন। বিকজ যেমন আমি আবারও ইন্ডিয়ার উদাহরণ দেই, ইন্ডিয়াতে দেখা যাচ্ছে যে অনেক স্টার্টআপে বড় ভালো ভালো রিসোর্স, টেকনিক্যাল রিসোর্সরা জয়েন করতে চায়, দে লিভ multinational company or corporates and they join startup, whereas Bangladesh it is always other way around, like startup হয়তো ঢুকে আমাদের ট্যালেন্টেড লোকজন, কিন্তু খুব 1-2 বছর পরেই they actually go to any MNCs, banks, telcos or big funded companies, or lot of them actually migrate outside. তো সেই ব্যাপারটা কিন্তু আমাদের এখানকার স্টার্টআপ ফাউন্ডাররা চ্যালেঞ্জটা ডে টু ডে ফেস করে। আমি এখানেই থামলাম, পরে হয়তো আরো এই ব্যাপারে ডিসকাস করা যাবে। Zeeshan, over to you. Thank you. Thank you, Fahim bhai. I think what I take from your statements is that একটা হচ্ছে মানে বড় চ্যালেঞ্জ একটা হচ্ছে the VC landscape is totally different from what we think the dream startup experience is going to be like. Secondly, হচ্ছে obviously a lot of বাংলাদেশে অনেক ধরনের practical challenges আমরা সম্মুখীন হই। For example, especially সেগুলা startup নিয়ে না, বরং ইকোসিস্টেম বা রেগুলেটরি অন্যান্য ইস্যুস গুলি নিয়ে। এন্ড থার্ডলি হচ্ছে টিম নিয়ে। আমি টিমের কথাটা ধরেই তাসফিনের কাছে আসি। Tasfin, Daraz has one of the largest teams, and you have also worked in telco, so you've seen how teams grow and stay. Startup, one of the major challenge what I felt is building a team. মানে স্টার্টআপ যেহেতু নতুন ব্যবসা, সুতরাং এখানে লোকজন নিয়ে আসা একটা চ্যালেঞ্জ থেকে যায়। আবার সেকেন্ডলি হচ্ছে লোকজনকে রিটেইন করা, বিকজ স্টার্টআপ ইজ আ ভেরি হাই পেস গেম and very challenged environment. How do you think this can be handled, and especially current or future CXOs যারা স্টার্টআপ এরেনাতে আছে, তারা এখানে এটাকে কিভাবে হ্যান্ডেল করবে? Thank you, Zeeshan bhai. I think it's a very relevant question. Fahim bhai already বললেন যে human resource is one of the biggest challenges. কারণ এটা যেহেতু একটা নতুন ইন্ডাস্ট্রি, সো বেসিক্যালি আমরা ট্রেন রিসোর্স বা এক্সপিরিয়েন্স রিসোর্স পাওয়াটা খুব ডিফিকাল্ট। So in most of the cases we have to create the resources. এখানে অনেকগুলো এক্সপেক্ট আছে। আমি একটা এক্সপেক্টে বলি, যে স্টার্টআপ মানেই হচ্ছে ইন জেনারেল ইট উইল বি হাই পেসড এবং খুব ফাস্ট মুভিং গ্রোথ হবে। সো শুরুতে যদি আপনি যখন একটা টিমকে দাঁড়া করালেন, শুরুতে হয়তো বা এই টিমটা ইজ ভেরি গুড ফর 5,000 অর্ডারস এ ডে, গ্র্যাজুয়ালি আপনি ট্রেন করে থেকে 10,000 বা 15,000 অর্ডার দিয়ে জন্য একটা টিমকে সেট আপ করলেন, বাট আপনার গ্রোথ পটেনশিয়াল কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ইয়ার অন ইয়ারে 100% প্লাস হয়ে যাবে। তখন সেম টিম মাইট নট বি সুইটেবল ফর এ প্ল্যাটফর্ম অর এ নেটওয়ার্ক উইচ হ্যাভ টু হ্যান্ডেল 50,000 অর্ডারস এ ডে অর 1 লাখ অর্ডার এ ডে। এই যে জাজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি যখন একটা টিমকে ডেভেলপ করছেন, ওরা কতটুকু স্ট্রেচ করতে পারবে। ইজ ইট এ টিম সুইটেবল এনাফ টু গিভ মি সাপোর্ট ফর নেক্সট 3 to 5 years? এটাও একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। আমরা যখন শুরুর দিকে, যখন আমি 3 বা 4 years ব্যাকে যখন আমি জার্নিতে শুরু করি, I was always thinking about how to build a team that will give me 4 to 5 years support. So এই 5 years periodটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, বাট এখন কিন্তু I have to again go with a restructuring of the team to make sure that what next step the team can deliver. সো এটা একটা কন্টিনিউয়াস আপনার একটা ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। সো বিল্ডিং আপ ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। আপনার ইন্ডাস্ট্রি যেভাবে বিল্ড আপ হচ্ছে, আপনার কোম্পানির ভিশন, ফোকাস এবং বিজনেস প্ল্যান যেভাবে ইভলভ হচ্ছে, সেভাবে আপনার কি রিসোর্স গুলোকে অ্যাডপ্ট করতে পারছে কিনা, সেখানে আপনার কনস্ট্যান্ট কাউন্সেলিং দরকার, ট্রেনিং দরকার, মাইন্ডসেট ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেটা আমরা একটু অফলাইনে ডিসকাস করছিলাম, যে শুরুর দিকে 2 to 3 years back the entire industry was moving towards আপনার scale up the growth, but এখন কিন্তু আবার আপনার one of the prime focus or concern or focus area হয়ে গেছে আপনার প্রফিটেবিলিটি বা এফিশিয়েন্সি। So the same group of people
অটোমেটিক্যালি কিন্তু আপনার এখন মাইন্ডসেট করে নিয়ে আসতে হবে। আগে যারা গ্রোথ পটেনশিয়ালের পিছনে ড্রাইভ করছিল ওদেরকে এখন আবার কিভাবে আপনি নতুন ফোকাস এরিয়াতে কাজ করাবেন। ওকে, ইউ গ্রো বাট গ্রো এফিসিয়েন্টলি, এই যে মাইন্ডসেট চেঞ্জটা, এটার জন্য ইউ নিড টু ওন দেম, ইউ নিড টু গিভ দেম সাফিসিয়েন্ট কোচিং। তখন টিম থেকে অটোমেটিক্যালি বলবে হিয়ার উই হ্যাভ এ গ্রোথ পটেনশিয়াল বাট দ্যাটস নট দ্য এফিসিয়েন্ট ওয়ে টু গ্রো, হোয়াট টু ডু। এই সর্ট অফ ফিডব্যাক যখন আপনার টিম থেকে আসবে তখনই কিন্তু আপনি বুঝবেন যে ওকে, দ্য টিম ইজ ডেভেলপ, দ্য টিম ইজ নাও capable enough to take it to the next scale. এটা একটা কন্টিনিউয়াস প্রসেসে আসতে হবে। Learning can be coming from anywhere. Learning can be coming from inside the team, from our sister concern across the globe, or even from competitor. The learning there is no substitute, there is no alternative. এবং ই-কমার্স ইন্ডাস্ট্রিতে এখনই পর্যন্ত যারা আছেন বা যারা কিছুদিন আগেও ছিলেন সবাই কিন্তু অটোমেটিক্যালি টিমটাকে গ্রো করে এসেছেন। এটা একটা গুড পার্ট হচ্ছে পিপল চেঞ্জ হয়ে কোনো একটা অর্গানাইজেশন দাঁড়িয়ে গেছে এরকম আমি মনে হয় খুব রেয়ার হবে। আমাদের এরকম কোনো সিস্টেম আমার জানা মতে নেই যে একটা এন্টার একটা ই-কমার্স প্ল্যাটফর্ম স্টাবলিশ হয়েছে আরেকটা টিমের উপর ভর করে। প্রত্যেকেই কিন্তু নিজেদের হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছে। হ্যাঁ, এখানে অলওয়েজ যে কোনো ইন্ডাস্ট্রির মতোই হিউম্যান রিসোর্সের শিফট হবে, বেটার অপরচুনিটি পেলে আমাদের এমপ্লয়িরা সুইচ করবেন, যে স্বাভাবিক। বাট এন্টায়ারলি একটা টিম এসে একটা ইকোসিস্টেম দাঁড় করে দিয়েছে এরকম কিন্তু খুব রেয়ার আমাদের ইন্ডাস্ট্রি। এটা হচ্ছে একটা গুড পার্ট যে we have accepted that we are not going to get a ready-made resource, so we have to grow them. Retention is actually difficult. এটাও আবার আরেকটা কারণে আমাদের যে গ্রোথ পেসে আপনার ইন্ডাস্ট্রিটা গ্রো করছে, আপনি যদি প্রতি কোয়ার্টারেও 10 থেকে 15টা নতুন প্ল্যাটফর্ম আসে, সেটা বিভিন্ন সেক্টরেও মিলিয়েও যদি আসে, তাও কিন্তু আপনার রিসোর্সের 10% চলে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকে অলওয়েজ। তো এটাও আবার ভেরি ইম্পর্টেন্ট যে আপনি আসলে আপনার রিসোর্সটাকে কিভাবে প্রিপেয়ার করছেন, কিভাবে বিগার পিকচারটা দেখানোর চেষ্টা করছেন। আমি একটা টিপস কাজ করার চেষ্টা করি, যেমন যদি ফর এক্সাম্পল আমার টিমের কোনো কি রিসোর্স যদি কোনো একটা ডিফারেন্ট অর্গানাইজেশন মুভ করতে চাই, তখন আমি বসে বোঝার চেষ্টা করি যে হোয়াট ইজ দ্য অ্যাম্বিশন, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ। এখন যদি লার্নিং এর কথা বলি, দেন দ্য বিগার দ্য অর্গানাইজেশন, দ্য বিগার দ্য পটেনশিয়াল টু গ্রো হ্যাজ দ্য বিগেস্ট লার্নিং স্কোপ। তো ওই পার্টিকুলার জায়গাটাতে আসলে লার্নিংটা খুব ইম্পর্টেন্ট। আজকে একজন একটা এমপ্লয়ি যদি দারাজের নাম ধরেই বলি, দারাজ থেকে যদি অন্য একটা অর্গানাইজেশনে যায়, তাহলে তার যে গ্রোথ পটেনশিয়াল সেটা কি সাফিসিয়েন্ট কিনা। কারণ আমি জানি ইয়ার অন ইয়ারে একটা বড় অর্গানাইজেশন কতটুকু গ্রো করতে পারে। হয়তোবা একটা ছোট অর্গানাইজেশন শুরুতে মেবি হাই স্যালারি থাকবে বা ডিফারেন্ট কোনো সুযোগ সুবিধা থাকতে পারে, বাট ওই যে লার্নিং এর জায়গাটা সেটা কতটুকু, ওই জিনিসটা এমপ্লয়িকে বোঝানোটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই প্রফেশনাল ওয়ার্ল্ডে দেয়ার উইল বি সুইচিং অফ এমপ্লয়িজ, এটা নর্মাল, ইট ইজ কোয়াইট অবভিয়াস, কর্পোরেট ওয়ার্ল্ডের এটা নর্মস। বাট সেই ক্ষেত্রে এমপ্লয়িদেরকে যেহেতু স্টার্ট আপে খুব হাই ফেসে, ওই জায়গাটাতে এমপ্লয়িদেরকে অন করা বা ওদেরকে বোঝানোটা খুব ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় মোরলেস এই একটা ডাইলেমা কিছুদিন আরো থাকবে, আর 2 থেকে 3 বছর। সো একটা হোমগ্রোন টিমকে গ্রো করা, ওদেরকে ট্রেন্ড আপ করা, এবং এট দ্য সেম টাইম রিটেন করা ইজ অ্যানাদার বিগেস্ট চ্যালেঞ্জ অফ লিডারশিপ ইন দ্য স্টার্টআপ ইকোসিস্টেম। আমি এখানে আপাতত একটু পজ দিই, যদি আরো কেউ অ্যাড করতে চান। আমার মনে হয় আরো উই হ্যাভ capable minds behind to add some more. I think very valuable inputs যে ফার্স্ট অফ অল ওইটা ভালো লাগছে যে আসলে কোনো ওয়ান সিঙ্গেল টিম স্টার্টআপকে জিরো থেকে এত বড় করে উঠে নাই। আই ডু এগ্রি উইথ দ্যাট, এটা আমাদের সবারই আই থিঙ্ক ওইটাও একটা ইস্যু যে ফাইন্ডিং দ্য রাইট পিপল। রিটেনশন ইজ অলসো আ মেজর চ্যালেঞ্জ। ওই অ্যাসপেক্টটা নিয়ে হয়তো কিছুক্ষণ পরে বাকিরা বলতে পারবে। একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমরা প্রত্যেকেই হয়তো একটা কর্পোরেট ব্যাকগ্রাউন্ড থেকে একটা স্টার্টআপ ব্যাকগ্রাউন্ডে আসছি, এন্ড স্টার্টআপ ব্যাকগ্রাউন্ডেও একটা স্ট্রাকচারের দরকার আছে, which is where let me bring this issue to Adnan যে কর্পোরেটে যে ধরনের লিডার্স হয়, লাইক এমএনসি বললেন বা লোকাল কংগ্লোমারেটে যে ধরনের লিডার হয়, ভার্সেস স্টার্টআপের লিডারশিপ, দুটো কি ডিফারেন্ট? এখানে কি টিম বিল্ডিং করতে গেলে বা টিম ম্যানেজমেন্ট করতে গেলে বা স্কেল আপ করতে গেলে কি আলাদা চ্যালেঞ্জ হয়, নাকি এইসব বলে কোনো কিছু নাই? What is the myth and how do you tackle the myth? আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ জেহান ভাই। শোনা যাচ্ছে তো আমাকে না ক্লিয়ারলি? জি, আচ্ছা, আমি তার আগে একটু বেসিক থেকে আসি। বেসিক থেকে আসার জিনিসটা হচ্ছে যে কর্পোরেটের সাথে অ্যাকচুয়ালি স্টার্টআপ গুলার বেসিক ডিফারেন্সটা কোথায়। আমি স্টার্টআপকে দেখি একটা জেনারেশন হিসাবে। ধরেন একটা বড় অর্গানাইজেশন একটা ম্যাচিউরড ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ করে, সেখানে একটা কর্পোরেটের একটা
ছক থাকে, ওই ছকের মধ্যে কাজ করে। আর আমরা এই যে স্টার্টআপ যে জেনারেশন বলি, স্টার্টআপ কিন্তু কোনো ইন্ডাস্ট্রি না, স্টার্টআপ প্রত্যেকটি ইন্ডাস্ট্রির নিউ জেনারেশন। কিভাবে? এটা হচ্ছে যে আপনি একটা ইনোভেশন নিয়ে কাজ করে, একটা ইন্ডাস্ট্রি যেটা হয়তো বা 50 বছর একটা জায়গায় আসছে বা 100 বছর যেটা আসছে, একটা স্টার্টআপ ওই ইন্ডাস্ট্রিতে ট্রাই করে নেক্সট 5 বছর 10 বছরে একটা ডিসরাপশন নিয়ে আসতে, একটা ইনোভেশন নিয়ে আসতে, যেটা কিনা ওই 50 বছর জার্নিটাকে 5 থেকে 10 বছর করা যায় কিনা। সো ইটস অলওয়েজ এ কি বলবো, রিস্ক ওরিয়েন্টেড ইনোভেটিভ একটা প্রসেস। এখন কর্পোরেট কিন্তু কন্টিনিউয়াসলি নতুন ইনোভেশন নিয়ে কাজ করে, তাদেরকে আমরা স্টার্টআপ বলি না, বিকজ দে আর পার্ট অফ দ্য স্টার্টআপ। স্টার্টআপ বলতেই আমরা বুঝি যে কেউ একজন একটা ফাউন্ডার একটা ইনিশিয়েটিভ নিয়ে কাজ করবে। এখন যেহেতু একটা ইন্ডিভিজুয়াল এই ধরনের প্রসেস নেয়, সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে যায় যে লিমিটেড ফান্ডের মধ্যে একটা ভেরি ইনোভেটিভ আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করতে পারতে হবে। একটা আইডিয়া আছে, সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারতে হবে। তার মানে টাকা কম, আবার যেই ধরনের লোক লাগবে, যেই ইনোভেশনের কথা বলতেছি, ওই ধরনের লোকগুলা ওই মার্কেটে হয়তো বা অ্যাভেলেবল না। তখন অ্যাকচুয়ালি ছোট টিমের মধ্যে একটা ওই স্পিডটাকে আনতে হয়, যে স্পিডটাকে দিয়ে একটা ইম্পসিবলকে পসিবল করে ফেলতে হবে। এখন চ্যালেঞ্জটা কোথায়? ধরেন আমি এরিকসনে যখন ছিলাম, এরিকসনে আমার 100 বছরের একটা ব্যাকএন্ড কোম্পানি, যার কিনা প্রসেস মাল্টি লেয়ার এভরিথিং স্ট্রাকচার। আর রিসোর্স পুল যখন আমাকে দেওয়া হয়েছিল, আমাকে যখন একটা ব্যাচে 50 জন ইঞ্জিনিয়ারকে রিক্রুট করে দেওয়া হয়েছিল, তারা ছিল গিয়ে মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট অফ দ্য বেস্ট। সো ধরেন ওদেরকে গ্রুমিং করে রান করতে আমাদের কোনো কষ্টই হয়নি, দুইটা কারণে। এক হচ্ছে যে তাদের পেরোল নিয়ে আমাকে কখনো চিন্তা করতে হয়নি, আমি শুধু ডেলিভারি নিয়ে কাজ করছি। নাম্বার 2 হচ্ছে ওরা যেহেতু হাই ট্যালেন্টেড ছিল এবং এরিকসন একটা ব্র্যান্ড ভ্যালু ছিল, দে ওয়ার অল মোটিভেটেড, এবং গিভেন একটা রেসিপি যেটা ফলো করতে হয়েছিল, খুব বেশি ইনোভেশন নাই, ডেলিভারি ইজ দ্য কিওয়ার্ড। স্টার্টআপ এটা উল্টা। স্টার্টআপ যখন ধরেন আমি সেবা শুরু করলাম, আমার নিজের স্যালারি দিতে গেলে দেখা যায় যে আমার পুরো স্টার্টআপের 1 বছরের ফান্ডিং এর থেকে বেশি টাকা লাগবে। সো তার মানে স্টার্টআপে যে রিসোর্সটা আসে, তারা নর্মালি 30%, 50%, 80% ডিসকাউন্ট করে আসে। এর জন্যই ফাউন্ডার কনসেপ্ট আসে। ফাউন্ডাররা আসে এই কারণে যে তারা হয়তো বা ওই নিজের কস্টটাকে সার্টেন টাইমের জন্য স্কিপ করতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে আমরা যেটা করি, আমাদের কি রিসোর্স গুলোকে খুঁজে বাই করি যারা হয়তো বা স্কিলফুল না বা নট রেডি ওই স্কিলটাতে, কিন্তু কুইক লার্নার বা কুইক অ্যাডপ্ট করতে পারবে, বাট দে আর সো মোটিভেটেড, সো পারপাস ওরিয়েন্টেড যে তারা লো কস্টে কাজ করতে পারবে। তার মানে ও যদি কর্পোরেটে কাজ করতে 100 টাকা নিত, সে হয়তো স্টার্টআপে 80 টাকা নেয়। অথবা আমরা ট্রাই করি এটা একটা মিক্স করতে, শেয়ার আর টাকা। যেহেতু আমাদের ক্যাশ ক্রাইসিস থাকে, আমরা তাদের অনেক ইম্পর্টেন্ট রিসোর্সদেরকে শেয়ার দিয়ে অনবোর্ড করার ট্রাই করি, কারণ আমরা ওইটাকেও একটা বেটার দেন ক্যাশ হিসেবে কাউন্ট করি, যে এটা একটা পটেনশিয়াল ভ্যালু আছে। সো একটা স্টার্টআপে আমাদেরকে তাহলে যেটা করতে হয়, খুব অল্প টাকার মধ্যে মোস্ট পসিবল ভালো একটা টিম দাঁড় করাতে হয়। এখন যখন টিমটা দাঁড় করানো হয়, তখন একটা চ্যালেঞ্জ হয়ে যায়। এটা নট নেসেসারি ব্রাজিল জার্মানির ফুটবল টিম, এটা আপনি বাংলাদেশে একটা ফুটবল টিম হতে পারে, যেখানে আপনার এটাকে আরো সহজ করে বলা যায় লাগানের মতো করে। লাগানের যে আমরা মুভি দেখছিলাম, এইখানে আপনি 10 ধরনের 11 ধরনের রিসোর্সকে নিয়ে আসছেন, যাকে যেখানে অ্যাভেলেবল পাইছেন। যে আমাদের একটা মজার এক্সাম্পল, ম্যাক্সিমাম যে আমাদের স্টার্টআপের রিসোর্সটা আসে, তাদের আইদার হয়তো কেরিয়ারের ব্রেক আছে, বা কর্পোরেটের থেকে তারা বাইর হইতে চায়, অথবা দেশে ফেরত আসতেছে, কারো না কারো একটা ব্রেক আছে, বা এমন একটা সিচুয়েশন ছিল যেখানে আমাদের অনবোর্ড করাটা সহজ হয়, তাদের ট্যালেন্ট আছে। এন্ড সেকেন্ড হচ্ছে, এই সবাইকে যখন স্কিলটাকে আমরা টানতে চাই, তখন কিন্তু ফাউন্ডিং টিমকে অনেক বেশি এফোর্ট দিতে হয়, খুব একটা এনার্জেটিক এনভায়রনমেন্ট মেনটেন করতে হয়, এন্ড দেন ডেলিভারিটা দিতে হয়। সো এইখানে কর্পোরেটের সাথে বড় জিনিসটা হচ্ছে পারপাস। কর্পোরেটে 100% এমপ্লয়ি, স্টার্টআপে all of the employee are not the employees, kind of equal owner of the company, and purpose oriented drive দিতে হয়, এবং লো কস্টে কাজ করার মেন্টালিটি, আপস এন্ড ডাউন রিস্কি এনভায়রনমেন্টে কাজ করার একটা মেন্টালিটি নিয়ে থাকতে হয়। জেহান ভাই, আমি এখানেই থামতেছি আপাতত, রিলেভেন্ট কোশ্চেনে আমি হয়তো আরো ইনপুট দিব। ওকে,
Thank you, Adnan. Yes, I do understand what you are saying is that corporate সাথে startup একটা major difference point হচ্ছে that monthly earning and monthly capacity handling এই দুইটার একটা major issue হয়, আর secondly major issue হয় হচ্ছে limited resources ভিতর কাজ করতে হয়, to some extent একটা uncertainty ভিতর কাজ করতে হয়। সেক্ষেত্রে লিডারশিপের পরের যে চ্যালেঞ্জটা আসে, যে আচ্ছা ঠিক আছে আমরা সবকিছু করলাম, করার পরে আমরা জিনিসপত্র তৈরি করেছি, এরপরে ইস্যুটা আসে হচ্ছে যে এই লিমিটেড রিসোর্সটাকে নিয়ে এগোতে হবে, আবার এট দ্য সেম টাইম স্কেল আপ করতে হবে। এই যে চ্যালেঞ্জটা কিভাবে সিএক্স ওরা হ্যান্ডেল করতে পারে? ফাহিম ভাইয়ের কাছে ফার্স্ট থেকে। জি, কোশ্চেনটা যদি আরেকবার একটু এক্সটেন্ড করো। ওকে, লিমিটেড রিসোর্সের ভিতর থেকে স্টার্টআপে স্কেল আপ করতে হয়, তো এইটাকে সিএক্স মানে কারেন্ট অথবা ফিউচার সিএক্সও যারা, তারা এটাকে কিভাবে হ্যান্ডেল করবে? আচ্ছা, এটা তো অফকোর্স একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আমি কিন্তু আদনান যা পয়েন্টগুলো বললো, ইন জেনারেল আই এগ্রি উইথ মোস্ট অফ দিস। যদিও কিছু কিছু জায়গায় আমরা এটা দেখি যে অনেক ক্ষেত্রে স্টার্টআপরা কিন্তু হয়তো কর্পোরেটদের থেকে বেশি স্যালারি দিয়ে লোক আনতে হয় বা আনে। ওয়ান অফ দ্য মেজর রিজন যেটা হয় যে স্টার্টআপরাও কিন্তু অনেক ক্ষেত্রে, পার্টিকুলারলি ইফ ইউ আর ভেরি লাইক হাইলি ফান্ডেড স্টার্টআপ, সেই জায়গাতে কিন্তু ইউ আর অলসো আন্ডার কম্পালশন অফ ফ্রম ইউর ভিসিস অর ইনভেস্টার্স। তো সেই জায়গাটাতে সে লাইক এরিকসন উড প্রবলি নো ওয়ার ইট ক্যান গ্রো, লাইক ওয়েদার ইট ইজ 10%, 20%, হোয়াট এভার। এবং এরিকসনের যারা ইনভেস্টার্স আছে, বোর্ড আছে, সবাই কিন্তু আগামী 5 বছর 6 বছরের একটু লং টার্ম মাইন্ডসেট নিয়েই তারা তাদের বিজনেস প্ল্যান করে। বাট স্টার্টআপের ক্ষেত্রে হোয়াট আদনান হ্যাজ অলসো সেইড দ্যাট it is much more a kind of shorter term type of thing, like whatever needs to happen in next couple of years or next 3 years, because এখানে সবার একটা কম্পালশন থাকে। যারা ইনভেস্ট করে তারাও চায় যে কোম্পানিটা অ্যাটলিস্ট লাইক in 1 year at least 3 or 5x or 10x type of growth. তো সেই জায়গা থেকে কিন্তু অফকোর্স good founders with network founders would like to get their team at a much lower cost so that they can extend their runway, তারা যে রিসোর্সটাই আছে অ্যাভেলেবল সেই রিসোর্সটাকে আরো বেশি সময় ধরে তারা এক্সটেন্ড করতে পারে। এটা তো অফকোর্স একটা স্টাডি হতেই পারে, কিন্তু আমরা কিন্তু অনেক ক্ষেত্রে এর উল্টোটাও দেখি। অনেক ক্ষেত্রে জাস্ট বিকজ উই হ্যাভ ফান্ড অ্যান্ড উই হ্যাভ সো মাচ প্রেশার অন from the investors, there is a tendency to kind of overspend সে কথার কথা আছে। আমি মানে একটা গ্রামীণ ফোনের একজন যে স্যালারি পায় তার থেকে অলমোস্ট দ্বিগুণ দামে আমি তাকে নিয়ে আসলাম বা হোয়াট এভার টাইপ অফ থিং। আমি জাস্ট উদাহরণ হিসেবে নাম হিসাবে উদাহরণ দিচ্ছি। তো এই টেন্ডেন্সিটাও কিন্তু হয়। তো এখন one thing that has happened actually particularly and also Tasfin has actually allude to that রিসেন্টলি কিন্তু আমরা দেখেছি যে গ্রোথ মেন্টালিটি থেকে আমাদের এখন এফিসিয়েন্সি মেন্টালিটিতে এক ধরনের গিয়ার সুইচ হয়েছে। এবং এই সুইচটা কেন হয়েছে সেটাও আমরা সবাই জানি। বিকজ পার্টিকুলারলি আমি যদি বলি মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে ওয়ার্ল্ডে গ্লোবাল একটা বড় ধরনের টার্মোয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে। গ্লোবাল ভিসি ওয়ার্ল্ড টার্মোয়েলের মধ্যে যাচ্ছে এবং ভিসি মানি ইজ অ্যাকচুয়ালি অলসো গেটিং ভেরি ডিফিকাল্ট নাও ইট ইজ। হ্যাঁ, তো সেই জন্য আসলে ইনভেস্টাররাও কিন্তু এখন, যে ইনভেস্টাররা আজ থেকে হয়তো 2 বছর আগে প্রেশার দিত অনলি ফর গ্রোথ, দে আর অ্যাকচুয়ালি প্রেশারাইজিং দ্য কোম্পানি নাও টু গেট মোর এফিসিয়েন্সি ফ্রম এক্সিস্টিং ক্যাপিটাল। হ্যাঁ, অর্থাৎ ক্যাপিটাল এফিসিয়েন্সি ইজ নাও দ্য মোর ইম্পর্টেন্ট থিং। তো সেই পার্সপেক্টিভে লিমিটেড রিসোর্স দিয়ে বেশি দূর কিভাবে করা যায় সেটা তো অফকোর্স ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জায়গাটাতে অফকোর্স আদনান হ্যাজ অ্যাকচুয়ালি given some tips, and I'm pretty sure Adnan actually shares this thing with lot of other founders, that এখানে আসলে মোটিভেশনের ব্যাপারটা এখন এখানে একটা সাইকোলজি ব্যাপার আছে। আমাদের যারা পার্টিকুলারলি স্টার্টআপরা কাজ করে, ইয়াং ফাউন্ডার যেরকম আবার ইয়াং টিমও থাকে, তারা কিন্তু মাচ মোর লাইক দে হ্যাভ ডিফারেন্ট টাইপ অফ
লাইক মাইন্ডসেটস, তাদের জন্য হয়তো অনেকের জন্য হয়তো স্যালারিটাই একমাত্র ব্যাপার না, তাদের ক্ষেত্রে অন্যান্য মোটিভেশনটাও কিন্তু অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এই যে তার সিও যে তার সাথে রেগুলার সময় দিচ্ছে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। অনেক কর্পোরেটে কিন্তু দেখা যায় যে অনেক এমপ্লয়ি তাদের সিও কে সারা বছর দেখেও না, বাট মোস্ট অফ দ্য ফাউন্ডার যারা স্টার্ট আপে আমরা জানি যে তারা আসলে খুব অলমোস্ট কাইন্ড অফ একই টেবিলে বসে কাজ করছে, বা এই টাইপের ব্যাপারগুলো দিয়ে কিন্তু আসলে অনেক ক্ষেত্রে ইউ ক্যান অ্যাকচুয়ালি সাবস্টিটিউট দ্য হাই রিকোয়ারমেন্ট অফ ইউর ক্যাশ, তাই না? এটাই একটি ব্যাপার। আরেকটা হচ্ছে যে লার্নিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে যে শুধুমাত্র মানে অনেকে আসলে যারা একটু স্মার্ট ইয়াং ব্লাড, তারা কিন্তু মনে করে যে এই টাইপের স্টার্ট আপ কোম্পানিতে আমি যে সারা জীবন কাজ করব, নট নেসেসারিলি। আমি হয়তো আগামী 2-3 বছর কাজ করবো, বাট আই ওয়ান্ট টু নো এ লট। এবং তারপরে সে হয়তো নিজেও, অনেকে আছে যারা নিজেরাও ফাউন্ডার হতে চায়, তাদের জন্য কিন্তু একটা কোম্পানিতে, ওয়েল স্ট্রাকচার্ড কোম্পানিতে কাজ করে নিজেদেরকে ফাউন্ডার হিসাবে তৈরি করা থেকে আরেকটা স্টার্ট আপ কোম্পানিতে থেকে ফাউন্ডার হিসেবে তৈরি করাটা কিন্তু ভেরি মানে প্র্যাকটিক্যাল। তো ওই পার্সপেক্টিভটা আমি মনে করি যেখানে রিসোর্সকে অ্যাট দ্য লিস্ট মানে কস্ট হায়ার করা, অনবোর্ড করা, এবং তাদেরকে অ্যাটলিস্ট মানে আই ডোন্ট থিঙ্ক মোস্ট অফ আওয়ার স্টার্টআপস অ্যাকচুয়ালি থিঙ্ক দ্যাট একজন রিসোর্স তার সাথে মানে আজীবন থাকবে। তারাও আসলে জানে যে সে 3-4 বছর থাকবে, বাট এই 3-4 বছর থাকার মধ্যেও তার থেকে কতটুকু আসলে ক্রিয়েটিভিটি বা তার বেস্ট টুক কতটুক আদায় করে নিতে পারে, সেটাই কিন্তু হচ্ছে বড় চ্যালেঞ্জ। এবং সেটা আমার ধারণা ইট ইজ এ ম্যাটার অফ আর্ট। এবং আমি মনে করি যারা স্টার্টআপ ফাউন্ডার, দে আর নট অনলি কাইন্ড অফ ম্যানেজার, দে আর লিডার অ্যান্ড অলসো দে আর আর্টিস্ট। দে নিড টু কাইন্ড অফ মানে তাদের এই হিউম্যান স্কিল, তাদের ক্যারিশমা, তাদের সবকিছু নিয়েই কিন্তু তাদের এই লিডারশিপটা দিতে হবে। We can't hear you. সরি, আমি আদনানের কাছে একটু আসি। ফাহিম ভাই একটা ইন্টারেস্টিং কথা বলেছেন যে স্টার্ট আপে আসলে তো আমাদেরকে ছেড়ে আসতে হয়, এবং অনেক সময় লোড যেরকম থাকে, এবং স্কেল আপের যে পেসটা দরকার হয় যে প্রতি বছর 2-3-4-5 গুণ করে বাড়তে হবে, সেক্ষেত্রে হয়তো আসলে পারপাস অফ দি স্টার্ট আপটাকে হাইলাইট করে মানে সেটার সাথে প্যাশনেট মানুষকে জয়েন করাইতে পারলে ভালো। বাট সেটার সাথে জয়েন করানোর একটা বড় জায়গায় যেটা ফাহিম ভাই বললেন যে হাইপের লোককে হয়তো কো ফাউন্ডার হিসেবে নিয়ে আসা যায়, বা তাকে টিমের পার্ট করে নিয়ে আসা যায়। ইনস্টেড অফ হি হিমসেলফ গোয়িং আউট অ্যান্ড স্টার্টিং আপ সামথিং, হি ক্যান অ্যাকচুয়ালি জয়েন উইথ সামওয়ান এজ আ কো ফাউন্ডার। কো-ফাউন্ডার নেওয়ার ব্যাপারে মানে শেবা এক্সওয়াইজেড অলরেডি হ্যাজ আ কো-ফাউন্ডার। কো-ফাউন্ডার নেওয়ার ব্যাপারে একটা তো হতে পারে যে না শুরু থেকেই একসাথে আছে, আরেকটা হতে পারে যে না পরে নেওয়া যেতে পারে। Which one works, how it can work better, and most importantly clarity of responsibility, এটা কিভাবে নির্ধারণ করা যায়? জিহান ভাই, খুবই ভ্যালিড কোশ্চেন যে অ্যাকচুয়ালি কাকে কো-ফাউন্ডার হিসেবে নিব, কাকে এমপ্লয়ি নিব। কারণ আপনি এমপ্লয়িকেও চাইলে তো আপনি এমপ্লয়ি শেয়ার দিতে পারেন। কো-ফাউন্ডার হয় যে আপনি যে বিজনেসটা করবেন সেই বিজনেসের যে সবচেয়ে কি বলবো সবচেয়ে ক্রিটিক্যাল যে রোলগুলো আছে সেই রোলগুলো কো-ফাউন্ডার হওয়া দরকার। ধরেন স্টার্টআপ মানে হচ্ছে যে টেকনোলজি দিয়ে আমরা কোন একটা প্রবলেমকে সলভ করার ট্রাই করি, তাহলে এখানে একটা টেকনোলজি কো-ফাউন্ডার থাকাটা খুব দরকার। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, ধরেন আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি একটা ফিনটেক কোম্পানি করবেন, সো ইউ নিড অ্যাটলিস্ট সামওয়ান যে কিনা ওই ফিনটেক বা ওই ফাইন্যান্সিয়াল যে প্রবলেমটা সলভ করতেছে তার সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। সো একটা স্টার্টআপের সবচেয়ে ইম্পর্টেন্ট যে 2-3-4জন রিসোর্স, তারা অ্যাকচুয়ালি কো-ফাউন্ডার হওয়া উচিত। কারণ দুইটা জিনিস, এক হচ্ছে যে ইউ হ্যাভ টু রিটেন দেম ফর লং টাইম, তাদের যে আইডিয়াটা ওইটা তাদেরকে রাখতে হবে, তার অ্যাকচুয়ালি সিক্রেট রেসিপি অফ দ্যাট স্টার্টআপ। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে you cannot afford them by money is the last thing. So co-founder actually short term এর জন্য স্যাক্রিফাইস করে এবং লং টার্মের বেনিফিটটা করে। তারা তাদের কেরিয়ার, তাদের লাইফকে লং টার্মের কোম্পানির যে গোল সেটার সাথে কানেক্ট করতে পারে। সো এই দুইটা কারণে কো-ফাউন্ডার হয়। আচ্ছা, কো-ফাউন্ডার আইডিয়ালি খুব ভালো হয় যদি আপনি শুরু করার সময় কো-ফাউন্ডার নিয়ে করতে পারেন, তাহলে অ্যাকচুয়ালি লোডটা ডিস্ট্রিবিউট হলো। যেহেতু একটা স্টার্টআপে অনেক ধরনের রেসপন্সিবিলিটি থাকে, সো আমরা বলি ডিস্ট্রিবিউটেড লিডারশিপ। এখান থেকে যদি প্রথমেই আইডেন্টিফাই করে নেওয়া যায় যে ওকে আমার টেকনোলজি একটা স্টার্টআপ লাগবে, হয়তো অপারেশন একজন লাগবে, একজন ইনভেস্টমেন্ট, স্ট্র্যাটেজি, ফাইন্যান্স কিছু দেখবে, এভাবে ভাগ করে
that can be done, but not necessarily সব স্টার্টআপই ডে ওয়ানে কো-ফাউন্ডার নিয়ে জয়েন করতে পারে। যেমন সেবার কথাই যদি আমি বলি, আমি আর সজীব সেবা এক্সচেঞ্জ শুরু করেছি, কিন্তু ওভার টাইমে আমরা কিন্তু আরো 2জন কো-ফাউন্ডার নিয়েছি। যেমন আমি টেকনোলজি ব্যাকগ্রাউন্ড হলেও আমরা মনে করেছি যে আমাদের একটা সিটিও দরকার, এবং আমরা সেবা লঞ্চ করার আগেই আমরা একজন সিটিও কে, রাইট রিসোর্সকে, আমাদের থেকে অনেক ছোট, 10 বছর ছোট ছিল, বাট রাইট রিসোর্সকে, রাইট স্কিল সেট, রাইট মাইন্ডসেট এবং রাইট পারপাস ম্যাচ করার পরে আমরা কিন্তু অনবোর্ড করেছি। এবং 2 বছর আগে আমি আমার 4th কো-ফাউন্ডারকে অনবোর্ড করেছি, এবং এই 3rd এবং 4th আমরা কিন্তু কেউ কাউকে আগে থেকে চিনতাম না, বাট 4th জয়েন এজ এ এমপ্লয়ি ফর সার্টেন টাইম। সে তার ওনারশিপ, রেসপন্সিবিলিটি এবং নিজের পারপাস কেমন ভাবে কানেক্ট করেছে, উই হ্যাভ ফাউন্ড যে ওকে ছাড়া এই টিমটাকে, এই কোর টিমটাকে চিন্তা করা যায় না। হ্যাঁ, সো উই আপগ্রেডেড হিম অ্যাজ এ কো-ফাউন্ডার। সো ডিফারেন্ট ভাবে আসতে পারে, বাট কো-ফাউন্ডাররা অ্যাকচুয়ালি দ্য সিক্রেট রেসিপি অফ এনি স্টার্টআপ কম্বাইনলি। থ্যাংক ইউ। জিহান ভাই মাইক। আমার কাছে একটা মেজর, সরি আমি মাইকে বারবার মিউট করে আবার অন করতে গিয়ে ঝামেলা করে ফেলতেছি। আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ মনে হয়, কো-ফাউন্ডার বলেন বা যেভাবেই বলেন, কো-ফাউন্ডারের পরে ইস্যুটা আসে হচ্ছে গিয়ে মানে ডেলিগেশনটা, ডিউটিস গুলি কিভাবে ডেলিগেট করা যায়, ওটা নিয়ে হয়তো খুব বেশি কথা হয় নাই। বাট আমার মনে হয় ওইটা হোয়াট আদনান ইউ আর ট্রাইং টু সে ইজ দ্যাট ক্রিটিক্যাল যে এরিয়া গুলি, ওটা তো আগে ডিসাইড করাই হয়েছে, সেই অনুযায়ী কো-ফাউন্ডার আসছে, সুতরাং সেই অনুযায়ী একটু অ্যাড করে নিই জিশান ভাই ফর দ্য ক্লারিফিকেশন। সো নরমালি একটা কো-ফাউন্ডারকে নেওয়াই হয় একটা ডিসিপ্লিনে বা একটা পার্টিকুলার স্কিল সেটে, এবং আপনি কো-ফাউন্ডারদের মধ্যেও সবসময় একটা কোম্পানি ফাউন্ডারের মধ্যে দেয়ার ইজ অলওয়েজ এ ওয়ান আলফা। আপনি যদি সবাই যদি সেম ভোকালে সবাই যদি ফাইনাল ডিসিশন মেকার হয়, তাহলে কিন্তু সবাই কনফ্লিক্ট হয়ে যাবে, কারণ কেউ কারো বস না, কো-ফাউন্ডার ইজ এ পার্টনার্স। সো মিউচুয়ালি ওই জায়গাটাকে একজন আলফাকে করতে হয়, যখন কোনো কনফ্লিক্ট হয় আলফা হ্যাভ টু ডিসাইড, ডিফাইন, আর কো-ফাউন্ডারদেরকে অন ডিমান্ড বেসিস অনেক এডিশনাল হ্যাটও ওয়ার করতে হয়। সো আপনি হয়তো যাকে টেকনোলজির জন্য নিছেন, কোন একটা সময় তাকে হয়তো বিজনেসের সার্টেন জিনিস দেখতে হচ্ছে, আপনি হয়তো কাউকে মার্কেটিং এর জন্য নিছেন, কোন একটা সময় তাকে রেগুলেটরির জন্য নিতে হচ্ছে। বাট আমার ক্যালকুলেশনে বা আমরা যেভাবে চিন্তা করি, এভরি কো-ফাউন্ডার শুড হ্যাভ এ স্পেসিফিক সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস এবং নট হ্যাভিং ওভারল্যাপিং। সো ওভারল্যাপিং থাকা মানে হচ্ছে যে ইউ আর ওয়েস্টিং ইউর মানি অ্যান্ড এফোর্ট। সো এই ডিস্ট্রিবিউট করা, ক্রিটিক্যাল পার্টটাকে ডিস্ট্রিবিউট করে কো-ফাউন্ডারটাকে সিলেক্ট করা দরকার, বাট যে কোনো সময় জাম্প করার জন্য মেন্টালি রেডি থাকে যে কোনো কাজের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক অনেকগুলো জিনিস পেয়েছে। আমার হাতে 2টা লাস্ট কোয়েশ্চেন আছে এবং 3টা অ্যাকচুয়ালি কোয়েশ্চেন আছে, তো 2টা কোয়েশ্চেন আমি ফোরামে ওপেন ছেড়ে দিব, বাট তার আগে আমি জাস্ট টু কিপ দ্য ব্যালেন্স, আমি তাসফিনের কাছে আমি একটা স্পেসিফিক কোয়েশ্চেন নিয়েছি, তারপরে 2টা সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করবো। তাসফিনের কাছে আসার ইয়েটা হচ্ছে যে তাসফিন, ডেলিগেশন করা ভার্সেস গেটিং থিংস রাইট, মানে আমরা তো জানি যে সবসময় দিয়ে ফেললে কাজ হয় না, এই রাইট লোককে নিয়ে আসলাম, নিয়ে এসে হয় না। সো লিডারশিপের একটা মেজর ইস্যু হচ্ছে কিভাবে আমি ডেলিগেট করব, কতটুকু ডেলিগেট করব, পুরোটা ডেলিগেট করব নাকি না, কারণ আমাকে তো কাজটাও ঠিক মতো হতে হবে, বিকজ স্টার্টআপে তো উই হ্যাভ ভেরি উই হ্যাভ ভেরি থিন উইন্ডো অফ মিস্টেকস। How do you handle this delegation versus the challenge of getting things right? How do you handle it? So open with a question. So delegation is very important. I personally believe that a leader is not a leader if he cannot delegate properly. So delegation is another tool to create the second layer of leadership. So after you successor create then you are actually not a leader. So I always have to think who can take over my position in next 2 to 3 years. And it can only come through delegation. Delegation or getting things right is a very fine line. So আমি যদি জানি যে I want to delegate something to a particular person in future as the business goes in a scale up version, growth X to Y Z, তখনই কিন্তু আমি ওকে ওইভাবে প্রিপেয়ার করবো। So delegation can start with training, delegation can start with delegated with a regular monitoring, and then
ইভেনচুয়ালি আপনি কিন্তু তাকে ফুল ওনারশিপটা দিয়ে দিবেন। That's the style that I want to follow personally, and it has worked so far. সো আপনি প্রথম থেকেই প্রিপেয়ার করতে হবে যে আমি এক্স্যাক্টলি এই পার্সনকে 100% ওনারশিপ ডেলিকেট করবো, মেবি এ কোয়ার্টার অর সো দ্যাট আমি এখনই ওকে প্রিপেয়ার করবো। দ্য ফার্স্ট থিং উইল বি টু কোচিং, দেন পুট হিম অ্যাজ এ PMO or a project lead, and then gradually আপনি তাকে এন্টায়ার ইকোসিস্টেমটা বুঝিয়ে আপনি হ্যান্ড ওভার প্রসেসটা কমপ্লিট করবেন। By the time there will be a learning, you can also eventually learn that this person is not the right fit, the way you are thinking. Then you can also might change the delegated person's role. এটাও হতে পারে, বাট ইভেনচুয়ালি ইট ইজ অলসো এ রোড ম্যাপ। যে আপনি যদি হঠাৎ করে কাউকে ছেড়ে দেন উইথাউট এ প্রপার কোচিং অর এ ট্রানজিশন, দেন দ্য প্রবাবিলিটি অফ ফেলিং ইজ কোয়াইট হাই। স্টার্ট আপের ক্ষেত্রে ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি সেম রিসোর্সকে যেহেতু কত বেশি পরিমাণ কাজ করাতে পারবেন বা কত বেশি ভাবে ইউজ করতে পারবেন, দ্যাটস দ্য বিউটি অফ, দ্যাটস দ্য আর্ট। তো এই ক্ষেত্রে এই জায়গাটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং টু ম্যানেজ। ওকে, থ্যাংক ইউ। এখন একটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন, and anyone from the forum can pick up the question. I think one of the major challenge that we startup leaders have faced is যে আমরা কোভিড এর কারণে হোক, ভিসি ফান্ডিং না আসার কারণে হোক, বোর্ডে ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে হোক, প্র্যাকটিক্যাল রেগুলেটরি চেঞ্জেস এর কারণে হোক, we had to pivot, অথবা we had to manage crisis. I think all of us within this group of 4 people, all of us have gone through. How do you suggest current or future CXOs to look at it, to be prepared for it, and to address it? Anyone from the forum? আমি একটু ছোট করে শুরু করি। সো আই থিঙ্ক লিডার্স হ্যাভ টু ফেস চ্যালেঞ্জেস। এবং ফর এক্সাম্পল আমি জাস্ট রিসেন্ট কোভিড এর কথা বলি। সো কোভিডে যখন হঠাৎ করে লকডাউনটা হয়ে গেল, সো দেয়ার ওয়াজ এ পজ, উই হ্যাড এ পজ অফ এভরিথিং। সো দেন উই ওয়ার থিঙ্কিং হোয়াট টু ডু। সো আমি পার্সোনালি যেটা করেছি, অনলি 7 days মনে হয় আমাদের অপারেশন বন্ধ ছিল, অ্যান্ড দেন উই স্টার্টেড ইট উইথ লটস অফ আনসার্টেনিটি। যে কি হবে জানি না, এমপ্লয়িরা আসতে পারবে কিনা জানি না, লাইন হলে গাড়ি কি পোষাতে পারবো কিনা জানি না, বাট দ্যাট ওয়াজ এ কারেজিয়াস কল টু সে okay, let's start from some point and then see what are the practical challenges and try to solve it. Sometimes the courage itself is very important. যে কোনো একটা crisis momente you have to stand up and try to challenge the status quo. So for me, leadership is all about challenging the status quo. Some cases আপনার কাছে আনসার জানা থাকবে based on your previous experience or আপনার approach to the work. Some cases you will learn and then you will rectify and then you will address the issue. So again, hard and fast rule bole kichu nai. It's very unlikely that you can learn the exact situation from others people. If you can learn it, then it's actually a blessing. It's an advantage. But majority of the cases, your problems will be unique, and you are the one who have to solve it. The courage and is very important to approach it, and the honesty of the approach is very important. যে আপনি যেটা অ্যাড্রেস করতে চাচ্ছেন, how honest you are about it. Then the mistakes can happen, the learnings will be there, and then accordingly you will rectify to the purpose. আমার কাছে আপাতত মানে this is the approach that I try to follow in my day-to-day practice. Fahim bhai? আচ্ছা, Fahim bhai. Please, Adnan, please go ahead. আচ্ছা, আমি তাসফিন ভাইয়ের সাথে এগ্রি করি এবং একটু অ্যাডও করি। তাসফিন ভাই যেমন যেটা বললো যে 7 দিনের মধ্যে ওনারা আবার অপারেশনকে রিজিউম করেছে। সো 1 নাম্বার জিনিসটা হচ্ছে যে এরকম কুইক রিঅ্যাকশন টাইম। আপনার সিচুয়েশন যাই হোক না কেন, ইউ আর নেভার সারপ্রাইজ, নেভার শকড। আপনি কত কুইক এটাকে রিঅ্যাক্ট করতে পারেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আমাদের মতো স্টার্টআপদের জন্য ক্যাশ ফ্লো, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ক্যাশ ফ্লো ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম হাউ টু টেক কন্ট্রোল অফ দ্য ক্যাশ ফ্লো, আপনি ওটাকে গ্রিপটাকে নষ্ট করতেছেন না। আর 3 নাম্বার যে জিনিসটা খুবই ক্রিটিক্যাল, সেটা হচ্ছে যে আপনি প্রত্যেকটা স্টার্টআপের একটা বিজনেস অবজেক্টিভ, একটা গোল আছে। সেই গোলটা যাওয়ার সময় আপনি যখন এই ক্রাইসিস গুলো আছে, আপনি ক্রাইসিসকে কিভাবে অপরচুনিটিতে কভার করতে পারেন। যখন এই ধরনের টার্বুলেন্স হয়, টার্বুলেন্স কিন্তু আপনি সবার জন্য টার্বুলেন্স হচ্ছে, এবং আপনি যদি ঠিক মতো জিনিসটাকে প্লে করতে পারেন, আপনি অ্যাকচুয়ালি এটাকে অপরচুনিটি করতে পারেন, এবং আপনি বড় বড় যারা সেম ইন্ডাস্ট্রি যারা লিডার আছে তাদের সাথে সেম লেভেলে চলে আসতে পারবেন। আপনি যদি
গ্লোবালি কেস দেখেন, আমি শুধু একটা এক্সাম্পল দিব, লাইক পেটিএম, নো ওয়ান নিউ পেটিএম, কিন্তু যখন ধরেন ওই নোটগুলো বন্ধ করে দিছিল, ইন্ডিয়াতে যখন 1,000 টাকার নোট 2,000 টাকার নোট বন্ধ করে দিছিল, তখন কিন্তু পেটিএম ওইটাকে অপরচুনিটি কাজ করতে পারছে দেখে পেটিএম বিকাম ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্স ডিজিটাল ব্যাংক। সো আমাদের বাংলাদেশেও এরকম অনেক এক্সাম্পল আছে। সো এইটা একটা বড় জিনিস, রাইট স্টার্ট আপ আপনার রাইট ক্রাইসিসটাকে অনেক সময় অপরচুনিটি কনভার্ট করতে পারে, বাট রেশিও খুব লো, বাট ইটস অলওয়েজ অপরচুনিটি। আমি আই এগ্রি উইথ বোথ তাসফিন এন্ড আদনান, বাট আমার কাছে মনে হয় যে আমরা দেখেছি আসলে গত কয়েক বছর, শুধু এটা যে স্টার্ট এই কোভিডের জন্য তাই না, স্টার্ট আপের ক্ষেত্রে কিন্তু এই পিভটিং করা, মানে আমরা কেউ হয়তো শুরু করলো একটা বিজনেস মডেল দিয়ে, বাট ডিপেন্ডিং অন দ্য মার্কেট রিয়েলিটি দে হ্যাভ শিফটেড টু আদার মডেল। এটা কিন্তু খুব কমন একটা জিনিস, বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে সকল স্টার্ট আপরা এই জিনিসগুলো হয়তো খুব কুইকলি ফ্লেক্সিবলি মানে স্পিডে করতে না পারলে কিন্তু অনেকে আবার বসেও গেছে। তো আমার কাছে মনে হয় এই যে রেসপন্ডিং টু ডিফারেন্ট টাইপ অফ সিচুয়েশন, নট অনলি এক্সটার্নাল সিচুয়েশন, ইন্টারনালও হতে পারে। সে কেউ হয়তো একটা স্টার্ট আপ আইডিয়া নিয়ে শুরু করলো, কিন্তু সে খুব তাড়াতাড়ি যদি বুঝতে পারে যে না, ইট ইজ নট প্রবাবলি দ্য এক্সপেকটেশন অর দ্য মডেলিং ওয়াজ নট অ্যাকচুয়ালি ইজ নট অ্যালাইন উইথ দ্য রিয়েলিটি, তো তখন কিন্তু তার উচিত কি হবে? তার উচিত হবে যে আসলে পিভটিং অপশনগুলোকে বার করা। সে যদি মনে করে না আমি যেহেতু অলরেডি শুরুই করেছি, আমি যদি যেহেতু ইনভেস্টমেন্ট রেজ করেই ফেলেছি, আমাকে এই জায়গাতেই থাকতে হবে, তো সেই জায়গাটাও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে স্টার্টআপ ফাউন্ডাররা যদি তাদের ভিসিদের সাথে বা ইনভেস্টরদের সাথে খুব ট্রান্সপারেন্টলি তারা কথা বলে বা ডেটাগুলো বা আইডিয়াগুলো শেয়ার করে যে না, আমরা দেখেছিলাম যে এই অ্যাজাম্পশনে আমরা কাজ করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে এই অ্যাজাম্পশনগুলি ওয়াজ নট দ্য রাইট অ্যাজাম্পশন টু মেক ইন দ্য ফার্স্ট ফেজ, বাট উই নাও ফিল দ্যাট আমাদের এই লার্নিং এর ভিত্তি করে আমরা এই ডিফারেন্ট রাউটে আমরা যেতে পারি। এই ট্রান্সপারেন্সি যদি থাকে উইদিন লাইক ইনসাইড দ্য অর্গানাইজেশন, উইদিন দ্য মানে অ্যামং দ্য বিসি অ্যান্ড দ্য ফাউন্ডার্স, তাহলে কিন্তু আমরা দেখি যে পিভটিং করা সম্ভব। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় পিভটিং ইজ অফকোর্স এ গুড থিং ফর দ্য অর্গানাইজেশন, কেননা শুধু শুধু একটা মরিচিকার পিছনে না দৌড়ায়, আমরা যদি রিয়েল এই ডেটাগুলোকে কন্টিনিউয়াসলি ইটারেট করে রাইট পিকচারটা আমরা নিজেদের কাজ করি, তাহলে দ্য সাকসেস রেশিও ইজ মাচ মাচ হায়ার। ঠিক আছে। আরেকটা আমার কাছে মানে আপনারা সবাই বারবার বলছিলেন হচ্ছে ভিসি ভিসি ভিসি, আই ওয়াজ জাস্ট থিংকিং স্টার্টআপ মানেই আমরা ধরেই নেই যে বাইরে থেকে কেউ এসে আমাদেরকে টাকা দিয়ে দিবে, কিন্তু মানে এটা কি সঠিক চিন্তা ভাবনা? এই চিন্তাধারাটা কি সঠিক কিনা? মানে আমরা সবসময় কিন্তু ভ্যালুয়েশন নিয়ে চিন্তা করছি, ওয়ারেজ আমরা কোম্পানিটাকে কি প্রফিটেবল কত দ্রুত করে ফেলা যায় সেটা নিয়ে কি চিন্তা করছি কিনা, এই জিনিস can I make a point on this? এই মরিচিকাটা আছে কিনা এটা জানতে চাচ্ছি। হ্যাঁ, this is something that is always a contentious issue. আমাদের নিজেদের মধ্যেও হয়তো অনেকের মধ্যে ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে পারে এই কমিউনিটির মধ্যেই। আমি যেমন কথা আমার ব্যক্তিগত উদাহরণ দিয়ে বলি যে আমরা যখন বিডি জবস চালু করলাম 20 বছর আগে, we didn't have any investment. Even till now বিডি জবস didn't have any external investment. হ্যাঁ, বিডি জবসের কিছু শেয়ার আমরা সেল করেছি, বাট দ্যাট ইজ কাইন্ড অফ সেলিং দ্য শেয়ারস, নট getting the money to the into the company. So অতএব there are hundreds of successful tech based model, যারা খুব high growth also, those who have not actually got any VC fund at their early stage or even at their growth stage, they could actually grow within the own kind of profitability or efficiency. So there are successful models, but যেটা হয়েছে frankly গত 5-6 বছর, এবং এটা শুধু যে বাংলাদেশে হচ্ছে তাই না, আমরা গত 5-6 বছরে মানে মানি হ্যাজ বিন ভেরি চিপ, particularly in USA. As you all know that interest rate was very low, banks were actually pushing almost kind of giving away money to lot of VC firms. তারা কিন্তু খুব লো কস্ট অফ ফান্ডে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে টাকা নিয়েই কিন্তু অনেক ক্ষেত্রে সেই টাকাটা সারা ওয়ার্ল্ডে তারা ইনভেস্ট করেছে। তো সেই আমি বলবো সেই অলমোস্ট একটা খুব মানে ইউফোরিয়া কিন্তু অলমোস্ট ইজ প্রিটি গন ইন লাস্ট 6 months. এখন কিন্তু কস্ট অফ ফান্ড ইজ ভেরি হাই, ইউএস ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, ইভেন আমরা দেখেছি গত
সপ্তাহে বাংলাদেশ ব্যাংকও তার ইন্টারেস্ট রেট বেড়েছে, সারা ওয়ার্ল্ডেই বিভিন্ন সেন্ট্রাল ব্যাংক ইন্টারেস্ট রেট বেড়ে দিয়েছে এবং বাড়িয়ে দিয়েছে, এবং এর একটা ইম্প্যাক্ট কিন্তু ভিসি ওয়ার্ল্ডে পড়েছে। কস্ট অফ ফান্ড ইজ ভেরি হাই নাও। অতএব আমাদের কিন্তু এখন প্রফিট করেই এই ইনভেস্টমেন্ট বলি বা ব্যাংক বড়োইং বলি সেটাকে আমাকে ফেরত দিতে হবে। তো দ্য ইকুয়েশন হ্যাজ অ্যাকচুয়ালি অ্যাব্রাপ্টলি চেঞ্জ। অতএব এখানে যত তাড়াতাড়ি প্রফিটেবিলিটি এফিসিয়েন্সির জায়গায় যেতে পারে আমাদের স্টার্টআপরা, ইট ইজ গুড ফর এভরিওয়ান। বাকিরা কি কেউ, আমি ফাইনাল একটা কোয়েশ্চেন চলে যাই, এটা নিয়ে থাক বেশি না আগাই। ফাইনাল কোয়েশ্চেনটা ছিল, আমরা যদি আগামী 2 থেকে 5 বছরে স্টার্টআপ ইন্ডাস্ট্রিতে আরো বেশ কিছু লিডার্স দেখতে চাই, এই লিডার্স দেখতে গেলে আপনারা কি সেই লিডারগুলি অলরেডি ইন্ডাস্ট্রিতে দেখতে পান, নাকি আপনারা মনে করেন যে লিডার গ্রো করবার জন্য আমাদেরকে কিছু একটা করতে হবে, সেটা সামষ্টিকভাবে হোক, সেটা ব্যক্তি বা ছোট আকারে হোক, কিছু একটা করতে হবে? আপনারা কি, আবারও বলি, আপনারা কি 2 থেকে 5 বছরে স্টার্টআপের এই ইন্ডাস্ট্রিটা যেখানে যাবে সেখানে কি আপনারা ইনাফ নাম্বারস অফ সিএক্সওস বা লিডার্স দেখতে পান? আর যদি না পান তাহলে আপনারা কি মনে করেন কি করা উচিত এই লিডারশিপ গ্রো করার জন্য? ওপেন কোয়েশ্চেন। আমি একটু শুরু করি। ফার্স্ট আনসার ইজ নো। আমি পার্সোনালি মনে করি না যে উই হ্যাভ অলরেডি এনাফ রিসোর্সেস অ্যারাউন্ড যারা অলরেডি proven track record of handling it, but maybe they're 60% there or 70% there. এখন এখানে কিছু গ্রুম আপের ব্যাপার আছে। এই গ্রুমিং আপটা ফ্রম দ্য অর্গানাইজেশন যেমন হতে হবে, অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রিও হতে হবে। আমাদের এখানে কোনো ফর্মাল বা স্ট্রাকচার কিন্তু আসলে ট্রেনিং প্রসেস বা অন্য কিছুর স্কোপ নেই। ইভেন আমি যদি টেলিকমের রেফারেন্স দিই, বিকজ আই বিলং দেয়ার ওয়ার লটস অফ আপনার টেকনোলজির লাইনে কিন্তু আমাদের কন্টিনিউয়াস একটা ট্রেনিং ছিল। There was soft skill training as well. আমাদেরকে কিন্তু অটোমেটিক্যালি গ্রো করা হতো। One of the biggest learning that we always had is with the intentional posting, যে আমরা বিভিন্ন অর্গানাইজেশনে যে ওখানে কিছুদিন থেকে ওদের ইয়েটা দেখে একটা স্টেজের মধ্যে দিয়ে গ্রো করতে পারতাম। এফএমসিজি মডেলগুলো এখনো তাই চলে, অনেকগুলো ব্যাংকেও কিন্তু সেই সিস্টেমটাই আছে। ফরচুনেটলি আনফরচুনেটলি ই কমার্স স্টার্ট আপে কিন্তু এই জিনিসটা বেসিক্যালি পসিবল না, বিকজ ম্যাক্সিমামই তো হোম গ্রোন এবং বাংলাদেশের মধ্যেই কাজ করবে। আমি দারাজের এক্সাম্পলটা বাদই দিলাম, ইটস এ ভেরি ইউনিক এক্সাম্পল। যেখানে সো এখানে কিন্তু এর মধ্যে থেকেই কিন্তু কাজ করতে হবে, ক্রস ফাংশনাল ইন্টারাকশন ব্যবস্থা করতে হবে, বিভিন্ন ফোরামস অ্যাক্রস দ্য ই কমার্স ইকোসিস্টেম। ফর এক্সাম্পল, উই ক্যান হ্যাভ সেশন বিটুইন Sheba XYZ and Bikash. Maybe Delivery Tiger can have a session with Paperfly and other. আমাদের নিজেদের মধ্যে কিন্তু ট্রেনিং সেশন, লার্নিং, এই জিনিসগুলো আরেকটু ডেভেলপ করতে হবে, আরেকটু আর্টিকুলেট করতে হবে। সেই ক্ষেত্রে হয়তো আমরা নেক্সট লেয়ার অফ লিডারদেরকে একটু কনফিডেন্স দিতে পারবে। স্টার্টআপের আবার সুবিধাটাই হচ্ছে অনেক কিছু কিন্তু আপনি না চাইতেও করতে হয়। যেমন আজকে আমি যদি XYZ পজিশনের জন্য যদি কোনো একটা এমপ্লয়িকে হায়ারও করতে চাই, আমি যতই ওপেন অ্যাডভার্টাইজমেন্ট করি না কেন, ইন্টারভিউ সেশন কন্ডাক্ট করি না কেন, রাইট মিক্স পাওয়ার জন্য একটা ট্রেড অফ করতেই হবে। ওই ট্রেড অফটা আমরা সবসময় আসলে চাই কিন্তু নিজেদের এমপ্লয়ীদেরকেই নিয়ে চ্যালেঞ্জটা দিতে, রাদার দেন বাইরে থেকে কাউকে নিয়ে চ্যালেঞ্জটা নিতে। তো ওদিক থেকে সবসময় কি স্কোপ থাকে কিন্তু আসলে এক্সিস্টিং এমপ্লয়ীদেরকে লিডারশিপ করে পুশ করার জন্য। আমার পার্সোনাল অপিনিয়ন কি এই মোমেন্টে আমি যতটুকু কথাবার্তা বলি বা বিভিন্ন ফোরামে দেখি, উই আর নট রেডি। মানে এখনই যে সিএক্সও হওয়ার জন্য রেডি হয়ে বসে আছে বা অপরচুনিটি নেই, ব্যাপারটা এরকম না। বাট পোটেনশিয়াল ইজ দেয়ার। আমাদেরকে মনে হয় একটু গ্রুম আপ নিয়ে চিন্তা করে একটু ইনস্টিটিউশনালাইজ করতে হবে, দেন উই ক্যান অ্যাকচুয়ালি সি ওয়ার ইট গোস। বাকিরা ডিফারেন্ট অপিনিয়ন থাকতে পারে, আমি আমার অপিনিয়নটা বলি। আদনান, ফাহিম ভাই, আপনারা কি দেখেন যে ইন্ডাস্ট্রিতে আগামী 2 থেকে 5 বছর যেখানে যেতে চায় সেইটার জন্য বিফিটিং সিএক্সওস বা সিইওস আছে কিনা, এবং যদি না থাকে তাহলে কি করতে হবে? ফাইম ভাই যদি বলেন। জি, না, আমার মনে হয় যে আই এগ্রি উইথ তাসফিন দ্যাট খুব যে বেশি রেডি সিচুয়েশনে আমরা আছি তা কিন্তু হয়তো না। বাট আবার আমাদের তো পেসিমিস্টিক থাকলেও চলবে না, আমাদেরকে ফিউচারে দেখতে হবে। একটা জিনিস আমি বলবো যে আমরা আরো খুশি হতাম যদি বাংলাদেশের কিন্তু অলরেডি দেয়ার আর ভেরি কাইন্ড অফ গুড লেভেল অফ প্রফেশনালস, যারা আমরা দেখেছি যে আমাদের যে সকল মাল্টিনেশনাল কোম্পানিগুলো আছে, whether it is kind of Grameenphone or kind of British American Tobacco, Unilever, এরকম যারা মানে they have actually got the best of the resources in last 30-20 years.
ওনার ওই কোম্পানিগুলো থেকে কিন্তু আমরা দেখছি যে হ্যাঁ দেয়ার আর পিপল লাইক আদনান, তাসফিন হু হ্যাভ অ্যাকচুয়ালি জয়েন্ড দ্য স্টার্টআপ ওয়ার্ল্ড, কিন্তু খুব যে বেশি ওইখানকার এক্সপিরিয়েন্স নিয়ে ফাউন্ডার হচ্ছে বা স্টার্টআপ সিএক্সও হচ্ছে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তো সেইটা একটা, এই পাইপলাইনটা কিন্তু আসলে আমি মনে করি না ইউনিভার্সিটি থেকে হবে, এই পাইপলাইনটা আসলে কর্পোরেট থেকেই হবে। আমি উদাহরণ দেই, যেমন পাকিস্তানে দেখা যায় যে রিসেন্টলি প্রচুর স্টার্টআপ হয়েছে এবং ওয়ান অফ দ্য মেজর রিজন তাদের স্টার্টআপের সবারই কিন্তু একটা কমন একটা ব্যাকগ্রাউন্ড দেখা যায় তারা পাকিস্তানের একটা স্টার্টআপ ছিল, গ্লোবাল স্টার্টআপ কারিম, মানে মাছমোর মানে উবার বা বাংলাদেশে পাঠাওয়ের মতো, তারা কিন্তু দে হ্যাভ ক্রিয়েটেড লট অফ দিস স্টার্টআপ ফাউন্ডার্স, হ্যাঁ, যারা হয়তো একসময় তাদের ক্যারিয়ার শুরু করেছিল কারিমে, এখন তারা বিভিন্ন স্টার্টআপ দিচ্ছে, এবং নট অনলি ইন রাইড শেয়ারিং অর লজিস্টিক্স বাট ইন অল আদার লাইক B2B, B2C and all other ইন্ডাস্ট্রিতে। তো আমার কাছে মনে হয় ওই ব্যাপারটা ইম্পর্টেন্ট। আই এম ভেরি হোপফুল দ্যাট বাংলাদেশে যে সকল আর্লি স্টার্টআপরা লাইক সে আই ক্যান সি ফিউ অফ দ্য ইভেন সেবা এক্স এমপ্লয়ি, তারা ছোট ছোট স্টার্টআপ দিচ্ছে, দ্যাট ইজ এ ভেরি গুড থিং। বাট আই উইল বি ভেরি হ্যাপি যদি আমি দেখি যে শপআপে হয়তো কাজ করেছে লাইক 2-3 বছর, তারা হয়তো আফটার 2-3 ইয়ার্স দে স্টার্ট আপ, দে লাইক সেট আপ দেয়ার ওন স্টার্টআপস। তো এই জিনিসটা আমার মনে হয় এক্সিস্টিং যারা স্টার্টআপ ফাউন্ডার আছে তাদের সাইড থেকেও কিন্তু এক ধরনের ইনিশিয়েটিভ আসতে পারে, যে তারাও তাদের এক্স এমপ্লয়ীদেরকে এনকারেজ করলো, হেল্প করলো টু বিকাম সাকসেসফুল future generation founders, along with the some of the kind of multinational companies or even some banks also. আমি যদি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এইখানে রিসোর্স ডেভেলপমেন্টের অনেকগুলো ফ্যাক্টর আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এইখানে রিসোর্স অ্যাট্রাক্ট তখনই হবে, বেশি স্টার্টআপের অ্যাট্রাক্ট তখনই হবে যখন তারা দেখতে পাবে যে তাদের রিস্ক নেওয়ার অ্যাপ্রিসিয়েশনটা আছে। আমাদের যেহেতু এখনো বাংলাদেশ মার্কেটে সাকসেস কম, তার জন্য অন্য ইন্ডাস্ট্রি থেকে মানুষজন কম আসে। একটা স্টুডেন্ট গ্রাজুয়েট হয়ে তার রিস্ক নেওয়াটা যত সহজ, একটা কর্পোরেট বা একটা কেরিয়ার থেকে এসে রিস্ক নেওয়াটা তত সহজ না। সো যত বেশি স্টার্টআপ হবে, যত বেশি সাকসেস কেস হবে, অটোমেটিকলি এখানে একটা লিডারশিপ ফ্লো দেখা যাবে। বাট দুইটা জিনিস ট্রু, ফাহিম ভাই যেটা বলছে, তাসমিন ভাই বলেছেন ডিফারেন্ট অ্যাঙ্গেলে। একটা হচ্ছে যে বড় বড় স্টার্টআপ গুলো থেকে বের হয়ে যে নতুন নতুন স্টার্টআপ হবে, আপনি যদি গ্লোবাল ট্রেন্ড দেখেন ওইটাই ভিজিবল। আর সেকেন্ড পার্টটা হচ্ছে যে একটা সময় আমরা দেখবো যে আমাদের যে নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি আছে, NRB, যারা কিনা বিভিন্ন বিভিন্ন জায়গায় কাজ করেছে, একটা ভালো আর্নিং করেছে, এখন তারা দেশে ফিরে আসতে চায়, এটা দেখবে। বাট ওই যে প্রি রিকুইজিটটা হচ্ছে যে সাকসেস বাড়তে হবে, আরো স্টার্টআপ আসতে হবে, আরো সাকসেস বাড়তে হবে, অটোমেটিকলি লিডারশিপ চলে আসবে। ঠিক আছে, আই থিঙ্ক আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা তো অনেকক্ষণ কথা বললাম, আমাদের 45 মিনিটের টক একটু উপরে আমরা গিয়েছি। সো মেবি মানে লাইভে আমরা কিন্তু 45 মিনিটের অল্প বেশিক্ষণ ছিলাম, আই থিঙ্ক। সো উই আর ভেরি মাচ অন টাইম। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি একটু ক্লোজার টানি। সো আমার কাছে মনে হয় যে ফার্স্ট এন্ড ফরমোস্ট লিডারশিপের জন্য আসলে স্টার্টআপ ইকোসিস্টেমটা বা স্টার্টআপ এরেনাটা একটু ডিফারেন্ট দেন আদার্স। এখানে পেসটা ফাস্টার, ইটস মোর কি বলবো, ইটস মোর ফ্ল্যাট, অ্যান্ড এখানে স্কেলিং আপটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইগুলার কারণে বাংলাদেশে যারা স্টার্টআপের লিডার হিসেবে আসেন তাদেরকে প্রথমে যে চ্যালেঞ্জেস গুলি ফেস করতে হয়, একটা হচ্ছে অবভিয়াসলি VC ভেঞ্চার ক্যাপিটাল আনার জন্য যে ল্যান্ডস্কেপটা আছে এটাকে ম্যানেজ করতে গিয়ে তাদেরকে একটা সমস্যা, মানে একটা চ্যালেঞ্জে ফেস করতে হয়। They have to spend more time on regulatory issues and so many other things other than their GMV or improvement. Our team recruitment remains a challenge. Now the question is, আমরা বেটার টিম বানানোর ক্ষেত্রে কি করতে পারি? সেক্ষেত্রে আমাদের কাছে মনে হচ্ছে যে স্যালারির চেয়ে, আপনারা যেটা বলেছেন যে স্যালারির চেয়ে আসলে the purpose, the passion, the motivation actually works better. কেউ যদি একটা পারপাস নিয়ে একটা স্টার্টআপে আসে, দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্কস বেটার। এটা আমরা বুঝতেই পারি যে স্টার্টআপে আসলে আজীবনের জন্য বেশিরভাগই আসে না, আসে হচ্ছে 3-4-5 বছরের জন্য। বাট মানে ওই সময়টায় সে তার জীবন বাজি রেখে খেলবে, এটা দরকার।
কাকে এমপ্লয়ি হিসেবে আনবো, কাকে কো-ফাউন্ডার হিসেবে আনবো, সেটা ডিপেন্ড করবে ফ্রম পার্সন টু পার্সন, নিড টু নিড, কোম্পানি টু কোম্পানি, সিচুয়েশন টু সিচুয়েশন। বাট স্টার্টআপে কো-ফাউন্ডার হিসেবে আসুক, যেভাবেই লিডাররা আসুক না কেন, লিডারদেরকে প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় পিভট করতে হতে পারে, রেসপন্ডিং to the changing needs of the total ecosystem as well as the total economy, total business. এটার জন্য রেডি থাকতেই হবে, এটা একটা এই মাইন্ডসেটটা লাগবে। ওয়েদার স্টার্টআপ সবসময় যে ফান্ডিং এ চলবে এটা ভাবার কোনো কারণ নেই, কারণ আসলে in the last couple of years we have seen that money has become more expensive and এরকম ভাবার কারণ নাই যে মানুষজন মুড়িমুড়কির মতো টাকা দিয়ে দিবে প্রফিট ছাড়া। সুতরাং আমাদেরকে বরং চিন্তা করতে হবে যে প্রফিট করে কিভাবে বড় হওয়া যায়, রাদার দ্যান ফান্ডিং নিয়ে কিভাবে বড় করা যায়, ওটা নিয়ে চিন্তাটা আমাদেরকে এইভাবে শুধরাতে হবে। আমরা কি ফিউচার সিএক্সওস দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? আমাদের কাছে মনে হয়েছে যে যতজন আসার কথা সিএক্সওস ততজন আমরা দেখতে পাচ্ছি না। সেটা তাহলে কিভাবে পাবো? আমাদেরকে ট্রেনিং ডেভেলপমেন্টে আরো বেশি ইনভেস্ট করতে হবে। সেই ইনভেস্টমেন্টটা কোম্পানি ইন্টারনালও আসতে পারে, এক্সটার্নালি অন্যান্য যারা আছে, সেটা সরকারি প্রতিষ্ঠান বলুন কিংবা অন্যান্য এজেন্সিস বলুন বা ইভেন ব্যাংকস বলুন, তারাও আসতে পারে। আর সেকেন্ড হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে যে এখনই চিন্তা করতে হবে এমপ্লয়িজ যারা আছে তাদের থেকে কাদেরকে ডেভেলপ করে হ্যান্ডেল করে তাদেরকে নেক্সট সিএক্সও লেভেলে উঠিয়ে নিয়ে আসা যায়। কারণ ইভেন্চুয়ালি আমাদেরকে রিসোর্স অ্যাট্রাক্ট করতে গেলে তাদেরকে বোঝাতে হবে যে তারা যে রিস্কটা নিয়ে আসছে এটার একটা অ্যাপ্রিসিয়েশন আছে, এটার একটা গ্রোথ আছে, এই জায়গাটা যেতে হবে। আমি এন্ড করবো হচ্ছে ফাহিম ভাইয়ের ওই ওয়ার্ডটা দিয়ে, আমার কাছে খুব ভালো লেগেছে যে লিডারশিপ at the end is actually an art. It's an art of managing everything. So I hope এগুলোই আমরা মোটামুটি আলোচনা করেছি। প্লিজ লেট মি নো যদি আমি কোনো কিছু মিস করে থাকি। Did I? Very well summarized. ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আবারও সবাইকে যারা এখানে দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে ধন্যবাদ জানাচ্ছি। লিডারশিপ সামিটের যে সিরিজ অফ ডিসকাশনস হবে সেইটার সিরিজটার স্টার্টই হলো স্টার্টআপদেরকে নিয়ে, এটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকা তাসফিন, আদনান এবং ফাহিম ভাইকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়ে সাহায্য করবার জন্য। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সুযোগ করে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। বাই বাই। আল্লাহ হাফেজ।